ব্যাস, বিশ্বাস করলে তো? না, করব না আমি বিশ্বাস। যতক্ষণ না তুমি ওই জয়াকে ডিভোর্স দিচ্ছ, তুমি আমাকে বিয়ে করবে না। আমি এরকম করতে পারবো না। কিন্তু কেন? কারণ জয়া মা বাবার একমাত্র কন্যা, আর ওনারা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক জয়াই হবে। দেখো, যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি ততক্ষণ আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তুমি তার মানে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিথ্যে জীবন কাটাতে হবে। কারণ মোনা, আমাদের এরম করলে দুজনেরই লাভ হবে। যতক্ষণ এসব হয়ে না যাচ্ছে ততক্ষণ তুমি আমার ভালোবাসার চিহ্নকে লুকিয়ে রাখবে এই সমাজ থেকে। কেন অনিশ, কেন করছো এরকম? তুমি তো জানো না, তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলেও আমার ভয় করে। তোমার জন্য আমি সবাইকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে কখনো আমার থেকে আলাদা করতে পারবো না, কখনো না। স্বার্থপরতা আর অন্ধবিশ্বাসের উপর গড়ে ওঠা সমাজ। দাদা, নুনের প্যাকেট পাওয়া যাবে? ছোটু, দাদাকে একটা নুনের প্যাকেট দাও। একটা না, 100টা চাই। সামনের দোকান থেকে নিয়ে নিন। দাদা, 100 প্যাকেট নুন পাওয়া যাবে? পাওয়া যাবে। আজকের দিনে মানুষের মুখের কথার মিষ্টত্ব কিছুটা হয়তো কমেছে ঠিকই, কিন্তু সম্পর্কের সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে। এ সময় কোনো মানুষ যদি 100 কেজি নুন খোঁজে, তাহলে চমকে যাওয়া স্বাভাবিক। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা এমন একটা সত্যি ঘটনা দেখবেন যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সমস্ত সমীকরণ উল্টে দেয়। কার ছিল এই লাশটা? আর সেই লাশের ওপর নুন কেন ছড়ানো হচ্ছিল? আর কে ছিল এই মহিলা? আর মঙ্গলসূত্র ছিঁড়ে সে কোন সম্পর্ক থেকে মুক্ত হতে চাইছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের কিছুটা পেছনে যেতে হবে। ঝাড়খণ্ডের একটি ছোট শহর হাজারিবাগের একটি উচ্চাকাঙ্ক্ষী মেয়ে মোনা, যে 15 দিন আগেই একটা নতুন চাকরি পেয়েছে। আর তারপর আপনার কোনো ধারণাই নেই টাকার কত ক্ষমতা থাকতে পারে মিস্টার সিনহা। টাকার বান্ডিল ওর মুখে ছুঁড়ে মারুন, তারপর দেখুন ও কি করে কাজ করে। আর কাল সন্ধ্যের মধ্যে এই কাজের সব রিপোর্ট চাই আমার। কামেন। মোনা, এসো। গেস করুন স্যার, আমার হাতে কি রয়েছে? অ্যাজ ইউজুয়াল কোনো ভালো খবর আছে? ঠিক তেমন নয়, সারপ্রাইজ আছে। আপনি নিজেই দেখুন। দাও। ওয়াও, আমাদের নতুন টেন্ডারটা পাস হয়ে গেছে। গ্রেট। তুমি জানো মোনা, এই ফাইলটা গত 2 বছর ধরে পেন্ডিং ছিল। তুমি সত্যিই আমার জন্য খুবই লাকি। থ্যাংক ইউ স্যার। আমি ডিসাইড করেছি যে এত ভালো আর লাকি মেয়ে শুধুই আমার সেক্রেটারি হয়ে থাকতে পারে না। হোয়াট হ্যাপেন? আই থিঙ্ক তোমার প্রমোশন পছন্দ নয়। না না স্যার, সেরকম কিছু নয়। হাজারিবাগের মতো একটা ছোট শহরে থেকে আসা মেয়েরা নিজের ছোট ছোট স্বপ্ন নিয়ে রাঁচির মতো বড় শহরে সেটাই তো পূরণ করতে এসেছে। তাহলে মোনা, আমি ভাবছিলাম যে তোমাকে প্রমোট করে আমি একটা নতুন পোস্ট দিয়ে দিই। আজ থেকে তুমি শুধুই আমার সেক্রেটারি নও, বরং তুমি এই শিবালিক গ্রুপ অফ কলেজের ডিরেক্টর অনিশ মিশ্রার ফ্রেন্ডও। কিন্তু স্যার আমি কাম অন, এই ধরনের ভালো সুযোগ কিন্তু বারবার আসে না। আচ্ছা শোনো, হ্যাঁ, এই যে আমাদের নতুন ম্যাডাম এসেছেন। মোনা ম্যাডাম। হ্যাঁ, ওনার জন্য কি নিয়ে যাচ্ছ? উনি চা খান, কখনো কখনো কফি খান। আচ্ছা, ওনাকে তো তুমি কফি খাওয়াবেই, স্যারের সেক্রেটারি বলে কথা। ম্যাডাম, কফি। থ্যাংক ইউ। হ্যালো মোনা, আমাদের একটা খুব জরুরি মিটিংয়ে যেতে হবে, তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে পার্কিংয়ে চলে এসো। ওকে। স্যার, আপনি তো বলেছিলেন মিটিংয়ে যাবেন, কিন্তু এটা কোথায় এলাম? মোনা, মিটিং এখানেই হবে। এসো না ভেতরে।
কেমন লাগছে আমার ফার্ম হাউস? খুব সুন্দর স্যার। গত সপ্তাহেই কিনেছি আমি। বাট স্যার আমরা এখানে মিটিং কার সঙ্গে করব? কারণ এখানে তো কেউ নেই। ডোন্ট ওয়ারি, ওনারা এক্ষুনি চলে আসবেন। একটা কাজ করা যাক, ওনারা আসার আগে আমাদের কাজগুলো সেরে ফেলি। তুমি বসো, আমি আসছি। স্যার আমি ড্রিঙ্ক করি না। আই নো তুমি ড্রিঙ্ক করো না, কিন্তু একটা পেগ আমার সঙ্গে। সরি স্যার। দেখো মোনা, ইউনো, তুমি তো জানোই যে আজকাল এসব করতেই হয়। এতে খারাপ কি আছে? একটা পেগই তো। না স্যার, আমার এসব পছন্দ নয়। তোমার এসব পছন্দ নয় নাকি আমার বন্ধুত্ব পছন্দ নয়? বলে দাও আমাকে। সেরকম কোনো ব্যাপার নয় স্যার। তাহলে একটা পেগ নাও না, কিচ্ছু হবে না। চিয়ার্স। That's like a good girl. Mona, another one. না স্যার, ওটা তো শুধু আপনার মন Don't রাখার worry, জন্য। কিচ্ছু হবে না। আমি আছি তো তোমার সঙ্গে। এ নাও। কেমন লাগছে মোনা? খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। আপনি খুব ভালো স্যার। আমার সঙ্গে থাকলে তাহলে আরো ভালো লাগবে। আমার সঙ্গে থাকবে তো? হুম। খুব অদ্ভুত লাগছে স্যার। যেটা হলো সেটা একেবারেই ঠিক হলো না। কেন? তোমার ভালো লাগছে না নাকি? ভালো লাগছে, কিন্তু আমরা এটাকে কি নাম দেব? ভালোবাসা না? মোনা, নাম দেওয়ার কোনো দরকার নেই। খুশিগুলোকে খুশিতেই থাকতে দাও। আর এমনিতেও খুশিগুলোকে মানুষ নাম দেওয়ার চক্করে সেগুলোকে হারিয়ে বসে। তুমি শুধু খুশি থাকো আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। ওকে স্যার। স্যার নয় মোনা, অনিশ। মোনা, তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো তাহলে আমিও তোমার জন্য সব করতে পারবো। যদি তোমার সব স্বপ্ন আমি পূরণ না করতে পেরেছি তাহলে আমি তোমার সত্যিকারের প্রেমিক নই। হ্যালো। আরে জয়া, তুমি হঠাৎ করে? হ্যাঁ, সারপ্রাইজ। তাহলে আমার সঙ্গে দেখা করার ইচ্ছা তোমাকে এখানে নিয়ে এসেছে নাকি সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল? তুমি না যখন তখন যা খুশি বলে দাও। অ্যাকচুয়ালি সীমা আন্টির বাড়ি যাব, কিটি পার্টি আছে। ড্রাইভারকে বলো না আমাকে একটু ছেড়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। স্ত্রী স্বামীকে আদেশ দিয়েছে আর স্বামী সেটা পালন করবে না, এটা হতে পারে? নো। মোনা, ড্রাইভারকে বলো যে নিচে গাড়িটা নিয়ে যেন ওয়েট করে, ম্যাডাম আসছে। এই যে ম্যাডাম, আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে। ড্রাইভার নিচে গাড়ি নিয়ে ওয়েট করছে, ঠিক আছে? বাই। বাই। বাহ স্যার, এবার আপনার সত্যিটা সামনে এলো। মোনা, কি হয়েছে? এত রেগে আছো কেন? রেগে কেন আছি স্যার? আপনি আমাকে ব্যবহার করার জন্য আপনি আমার কাছে লুকিয়েছেন যে আপনি বিবাহিত।
আপনি যখন আমার জন্য কিছু করতেই পারবেন না, কেন আমাকে মিথ্যে আশ্বাস দিলেন নিজের শরীরের খিদে মেটানোর জন্য? আমি মানছি যে আমি বিবাহিত, কিন্তু আমি তোমাকে ঠকাচ্ছি না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর এই সম্পর্কের কি নাম দেবে কি দেবে না, এই কাজটা তোমার নয়, আমার কাজ। আর তোমার এই মুখে না হাসি ভালো লাগে সবসময়, স্মাইল। ইয়েস। কি? আরে পাঠাও ওকে ভেতরে, পাঠাও পাঠাও। ভাই অনিশ, প্রকাশ, প্রকাশ, কখন এলি? এই এক্ষুনি এলাম। বল কেমন লাগছে আমায়? একদম স্লিম ট্রিম ফিট। আমাকে দেখ। মোনা, আমি সন্ধ্যাবেলা ফিরে আসবো। আজকের সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল। সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল আমার জন্যে? হ্যাঁ, পার্টি করবো গিয়ে। চল চল। আর বল, দিল্লিতে তোর সব কেমন চলছে? আপাতত কিছু চলছে না রে ভাই, সব শেষ হয়ে গেছে। বাবা মা তো আগেই ছেড়ে চলে গেছিল। তারপর তুই বিজনেস শুরু করার জন্য যে টাকাটা আমাকে দিয়েছিলি, সেটাও লসের মধ্যে ডুবে গেছে। কোনো ব্যাপার নয়, দেখ বিজনেসে এরকম হতেই থাকে। না তুই এটা বল, আগামী দিনে কি করবি প্ল্যান করেছিস? ভাবছি এই শহরেই ছোটোখাটো একটা বিজনেস শুরু করব। একবার বিজনেসটা ঠিকঠাক মতো দাঁড়িয়ে গেলে তারপর দেখিস ঠিক তোর মতো বিয়ে টিয়ে করে সেটেল হয়ে যাব। এবার তুই এই শহরে সেটেল হওয়ার জন্য ভাবছিসই যখন, আমি তোর হয়ে বিজনেসে টাকা লাগিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, এইবার রিয়েল এস্টেটের ব্যবসা করবি। ভাই তোকে এর আগের টাকাটাই আমি ফেরত দিতে পারিনি, তারপরেও তুই আমার নতুন বিজনেসে টাকা ঢালতে চাইছিস। তোকে কিভাবে থ্যাঙ্কস বলবো? আমি বলবো হ্যাঁ, কিভাবে বল। করতে পারিস। গ্লাসটা তোল, চল। চিয়ার্স। ওয়েলকাম। কংগ্রাচুলেশনস। আরে বৌদি আসেনি? হ্যাঁ, ওর আসারই কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেল, তো এবার আমি চলে এসেছি। এই হলো মোনা, আমার সেক্রেটারি আর আমার বন্ধু। ওয়েলকাম। থ্যাংক ইউ। ভাই আয় আর রিবনটা কাট আর বিজনেসের শুরুটা কর। চলে এসো, কম। হ্যাঁ, আজ পার্টিতে ভালো লেগেছে না? তুমি ভেতরে কি করে এলে? তুমি তো এমনভাবে রিয়াক্ট করছো যেন আমি তোমাকে এই প্রথমবার দেখছি। সেসব ছাড়ো, এসো এদিকে। কি হয়েছে? এগুলো কি হচ্ছে? তুমি বলেছিলে আমরা ফ্রেন্ডসদের বাড়ি যাচ্ছি, সাডেনলি আমরা পার্টিতে চলে এলাম। আর তুমি নিজের ফ্রেন্ডকে কি বললে? এ সেই মোনা যার কথা বলেছিলাম। হ্যাঁ, আমি ওকে বলেছি। কি বলেছো? এটাই বলেছি যে তুমি একটা ভালো আর বুদ্ধিমতী মেয়ে, তোমার ওকে বিয়ে করে নেওয়া উচিত। ব্যাস, বিশ্বাস করলে তো? না, করবো না আমি বিশ্বাস। যতক্ষণ না তুমি ওই জয়াকে ডিভোর্স দিচ্ছ, তুমি আমাকে বিয়ে করবে না। আমি এরকম করতে পারবো না। কিন্তু কেন? কারণ জয়া মা বাবার একমাত্র কন্যা, আর ওনারা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক জয়াই হবে। দেখো, যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি ততক্ষণ আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তুমি তার মানে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিথ্যে জীবন কাটাতে হবে। কারণ মনে আমাদের এরম করলে দুজনেরই লাভ হবে। যতক্ষণ এসব হয়ে না যাচ্ছে ততক্ষণ তুমি আমার ভালোবাসার চিহ্নকে লুকিয়ে রাখবে এই সমাজ থেকে। কেন অনিশ, কেন করছো এরকম? তুমি তো জানো না, তোমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলেও আমার ভয় করে। তোমার জন্য আমি সবাইকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে কখনো আমার থেকে আলাদা করতে পারবো না, কখনো না। স্বার্থপরতা আর অন্ধবিশ্বাসের ওপর গড়ে ওঠা সম্পর্কের আয়ু কম আর পরিণাম সাংঘাতিক হয়। মোনার স্মৃতিতে অনিশের নামে সিঁদুত্ব মুছে গেছিল, আর খুব তাড়াতাড়ি ও প্রকাশের মতো একজন স্বামীও পেয়ে গেল, যার আড়ালে ও নিজের এই অবৈধ সম্পর্কগুলোকে সবার থেকে লুকোতে পারত।
অনিশের কথা শুনে মোনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া প্রকাশ এটা ভাবতেও পারেনি যে ও একটা বড় ষড়যন্ত্রের অংশ হয়ে পড়েছিল। অগ্নি সাক্ষী করে তৈরি হওয়া এই সম্পর্কের আসল অগ্নি পরীক্ষা এখনো বাকি ছিল। আমার মনে হয় যে এদের দুজনের প্যারেন্টসের ভূমিকা আমাকেই পালন করতে হবে। আর তোমরা দুজন আমাদের দুজনের পাঁচ হয়ে আশীর্বাদ নিতে একদম ভুলবে না। হ্যাঁ, তবে জুতো চুরির নিয়মটা কিন্তু এখনো বাকি আছে। এই যে প্রকাশ, তৈরি হয়ে থেকো কিন্তু, খুব কম টাকায় কিন্তু ছাড়বো না। সত্যি তোমরা না থাকলে আমাদের সব স্বপ্ন স্বপ্নই থেকে যেত। বৌদি, আমি তোমাকে আর অনিশকে সবসময় আমার প্যারেন্টস হিসেবেই দেখেছি, আর তোমরাও আমার খেয়াল একজন প্যারেন্টসের মতোই রেখেছো। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে আপাতত, এখন সময় পড়ে রয়েছে। ছাড় এসব কথা, আয় ভেতরে আয়, যা গিয়ে সোজা বেডরুমে যা। আরে তোমার এত তাড়া কিসের? আরে মানে আমি মোনা, এসো গৃহে প্রবেশ করো। তুমি গিয়ে ছেড়ে এসো। তাহলে খুশি? এবার নতুন জীবনের সূচনা কর। শোনো, তুমি বাড়ি যাবে নাকি এদের মধ্যে পথের কাঁটা হয়ে থাকবে? প্ল্যানটা কি? আরে না না, চল তাহলে আমরা আসি। ঠিক আছে, বাই। আজ আমরা নতুন একটা জীবন শুরু করতে চলেছি। আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে এই পৃথিবীর সমস্ত সুখ দিতে চাই, কিন্তু তার বদলে আমি শুধু একটা জিনিস তোমার থেকে চাই, যে তুমি অনিশকে সম্মান করো। অনিশ আমাদের দুজনের জন্য অনেক কিছু করেছে। আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু ওকে ছাড়তে পারবো না। এখানে তো দুধ রাখা আছে। ফিল্মে ফুলসজ্জা হওয়ার আগে হিরো দুধ খায়। আজকে আমার ফুলসজ্জা, আমিও দুধটা খেয়ে আসি। প্রকাশ, প্রকাশ, প্রকাশ ওঠো। হ্যালো অনিশ, প্রকাশের কি হলো দেখো। ভয় পেও না, ও ঘুমিয়ে পড়েছে। আমি ওর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এবারে তুমিও শুয়ে পড়ো তাড়াতাড়ি, আর মানডেতে দেখা হবে অফিসে। তুমি তুমি তোমাকে ভয় পাইয়ে দিলে। কেন, কি হয়েছে? তুমি ভয় পেয়ে যাও কেন? প্রকাশ, প্রকাশ ওঠো, বাড়িতে অনেক কাজ আছে। ওঠো, ব্রেকফাস্ট করে নাও। প্রকাশ, প্রকাশ, প্রকাশ ওঠো, প্রকাশ। ভয় পেয়ে গেছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট 2 মিনিটে রেডি হয়ে আসছি। হ্যাঁ, মোনার সঙ্গে অনিশের এই অবৈধ সম্পর্ককে পৃথিবীর কাছে লুকোনোর জন্য অনিশ প্রকাশকে একটা খুঁটির মতো ব্যবহার করলো, কিন্তু ও এটা বুঝতে পারেনি যে একদিন ওর এই চালে ও নিজেই মাত হয়ে যাবে। প্রকাশের সততা আর ভালোবাসা মোনার মনে এমন একটা গভীর ছাপ রাখলো
যে ও সবকিছু ভুলে প্রকাশের হয়ে গেল। এই নতুন জীবনে ও এমন হারিয়ে গেল যে ও ভুলেই গেল এই সবকিছু আসলে একটা নাটক, যেটা শেষ হওয়ার সঙ্গেই ওর ফেলে আসা অতীত আবার ওর দরজায় এসে কড়া নাড়বে। হোয়াট দ্য হেল মোনা, কি এসব? সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোন তুলছো না তুমি। আজকে বাড়িতে অনেক কাজ ছিল অনিশ। আর অফিসের কাজ কে করবে? মোনা, নিজের ঘড়িটা দেখো একবার। মানডে মর্নিং বলেছিলাম না তোমাকে? এখন দুপুর হয়ে গেছে। সরি, আজ বাদ দাও, কাল আমি সকাল সকাল চলে আসবো। আচ্ছা, কোথাও এমন নয় তো যে প্রকাশকে তোমার ভালো লেগে গেছে? সত্যি বলতে, প্রকাশ ইজ দ্য নাইস গাই। নাইস গাই? ছাড়ো, প্রকাশ চলে আসবে। সন্ধ্যের আগে আসবে না, আমি ওকে কাজে পাঠিয়েছি। তুমি শুধু আমার প্রশ্নগুলোর উত্তর দাও। সেরকম কিচ্ছু নয় যেটা তুমি ভাবছো অনিশ। আর যদি এরকম না হয় তাহলে বেশি ভালো হবে। তাহলে চলো একটু আমাদের পুরনো কিছু স্মৃতি তাজা করা যাক। এবার আমাদের এগুলো বন্ধ করে দেওয়া উচিত। না, করা উচিত নয়। সবে তো শুরু হয়েছে আমাদের। আরে অনিস, তুই আরে এই দেখো, আমি তো মোনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, উল্টে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। তুই শর্মার সাথে দেখা করে খুব তাড়াতাড়ি চলে এলি। ভাই শর্মাও না, একটা অদ্ভুত লোক। লাস্ট মোমেন্টে কল করে বলছে কালকে এসো, তাই বাড়ি চলে এলাম। অ্যাকচুয়ালি মোনার সাথে মুভি দেখার প্ল্যান ছিল। একটা কাজ কর না, তুইও আমাদের সাথে চ। না না ভাই, অ্যাকচুয়ালি আমার অফিসে একটু কাজ আছে, অন্যদিন যাবো। Okay. চলে এলাম, বাই। বাই। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে মুভি শুরু হয়ে যাবে। এবারে গিয়ে একটু শান্তি পেলাম। তোমাকে ছাড়া না বাড়িতে এক মুহূর্ত ভাল লাগে, আর না এই অফিসে। মাঝে মাঝে মনে হয় তো যে ওই প্রকাশের সাথে তোমার বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি আমি। কোনো কাজ আছে আমার? এরম ভাবে তুমি আমার সঙ্গে বিহেভ করছো কেন? ও, বুঝেছি, রেগে আছো। চলো ঠিক আছে, আজকে আমি তোমার সব রাগ দূর করে দেবো। প্রকাশকে ফোন করে বলে দেবো যে তুমি আজকে বাড়িতে ফিরবে না। কেন? কারণ আজকে আমরা আমাদের ফার্ম হাউসে যাব। আজ না, আজ আমার শরীরটা ঠিক নেই। এটা কি স্ত্রীর মতো ব্যবহার করছো তুমি? মোনা, তুমি পাল্টে গেছো। কোথাও এরম নয় তো তুমি আমাকে ঠকাচ্ছ। সেরকম কিচ্ছু নয়, তুমি ভুল বুঝছো। এরকম কিছু না হলে ফোন করো, কারণ যদি আমি ফোন করি না তুমি প্রবলেমে পড়ে যাবে। দেখো মোনা, যদি তুমি ভালোভাবে আমার কথা শুনতে তাহলে এরকম করার দরকার ছিল না। আমার তোমার উপর এরকম জোর খাটাতে ভালো লাগে না। কি করব মোনা, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না।
এই দেখো, তুমি এখানে দাঁড়িয়ে আর আমি সারা বাড়িতে খুঁজছি। এটা হচ্ছে আমাদের হানিমুন ট্রিপের প্ল্যান, আর এটা হচ্ছে আমাদের টিকিট। আর আমরা ইউরোপ যাচ্ছি 15 দিনের জন্য হানিমুন ট্রিপে। কি ব্যাপার, তুমি খুশি নয়? ভীষণ খুশি আমি, কিন্তু অফিস থেকে ছুটি দেবে তবে তো। এই ব্যাপার। আরে কি করছো? এক সেকেন্ড, অনিশকে একটা ফোন আরে করছি। করো না। হ্যাঁ প্রকাশ, বল। আমি হানিমুন ট্রিপের জন্য 15 দিন ইউরোপে যাচ্ছি। এক সেকেন্ড, আমি ফোনটাকে লাউড স্পিকারে করছি। হ্যাঁ অনিশ, বল। হ্যাঁ প্রকাশ, দেখ এটা এখন পসিবল নয়। অ্যাকচুয়ালি আমি নিজে 15 দিনের জন্য চেন্নাইতে যাচ্ছি, একটা বিজনেস মিটিংয়ের ব্যাপারে। মোনাও আমার সঙ্গেই যাবে। তুই একটা কাজ কর, তোর প্ল্যানটা চেঞ্জ কর। ঠিক আছে, টেক কেয়ার, এনজয় ইয়োরসেলফ। কোনো ব্যাপার নয়, নেক্সট মান্থে প্ল্যানটা করে নেব। না, আমরা এই মাসেই যাব। আমাদের প্ল্যান চেঞ্জ হবে না। তুমি যখন যেটা বলেছো আমি করেছি, তোমার হাতের কাঠের পুতুল হয়ে নেচেছি, কিন্তু আর নয়। আর আমি খুব ভালোভাবে জানি যে তুমি চেন্নাইয়ের বাহানায় আমায় অন্য কোথাও নিয়ে যাবে। এবার আমি তোমার আর কোনো নোংরা খেলার অংশ হতে পারবো না। এটা হলো আমার রেজিগনেশন লেটার। আজকের পর আমার পথের কাটা একেবারে হবে না। মনে হচ্ছে তোমার স্বামীকে আমাদের দুজনের রোমান্টিক গল্প শোনানোর সময় এসে গেছে। আসলে ওরও তো জানা উচিত যে সতী সাবিত্রী সেজে থাকা এই মহিলার আসল চরিত্র কিরকম। তার মানে তুমি আমাকে এখন ব্ল্যাকমেল করবে? হ্যাঁ, আর আমিও তো করতে চাই না, কিন্তু তুমি তো কোনো রাস্তাই ছাড়োনি মোনা। আর এমনিতেও আজ প্রকাশ বাড়িতে নেই, তাহলে চলো। কি হয়েছে তোমার? এইভাবে লাশের মতো আচরণ কেন করছো? লাশিত হয়ে গেছি আমি। এটা তোমার প্রতিদিনের নাটক হয়ে দাঁড়িয়েছে, সব বুঝতে পারছি আমি। আমি আগের মোনাকে ফেরত চাই, যেমন তুমি আগে ছিলে। না হলে তোমার জীবন পুরোপুরি শেষ করে দেবো আমি। এর থেকে বেশি আর কি ক্ষতি হবে? এর থেকে তো ভালো আমি নিজে প্রকাশকে সবকিছু বলে দিই। আচ্ছা, বক না তোর এসব বলে দেওয়ার, তাহলে যা গিয়ে সবকিছু বলে দে। কিন্তু একটা কথা মাথা রাখবি, এসব শোনার পর যেদিন প্রকাশ তোকে ছেড়ে দেবে না, বাড়ির দরজায় দরজায় ঠোকর খাবি, বুঝেছিস? কেমন আছো মোনা? এখনো তুমি ওই ব্যাপারটা নিয়ে আপসেট রয়েছো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে নেক্সট মান্থ আমরা হানিমুনে যাব। অনিশ না বলে দিয়েছে। দেখো, যদিও না বলে থাকে তাহলে নিশ্চয়ই ভেবেচিন্তে কিছু বলেছে। ও কি আমাদের খারাপ চায় নাকি? খুব বিশ্বাস করো না তুমি ওকে? নিজের থেকেও বেশি, আর আমাকে ভগবানের থেকেও বেশি। কিন্তু এসব কেন জিজ্ঞেস করছো? আরে তুমি কাঁদছো কেন? আর যদি তোমার বিশ্বাস কখনো ভেঙে যায়, কি করবে তুমি? পরিষ্কার করে বলো না, এরকম হেয়ালি কেন করছো? আমি আর অনিশ মিলে তোমাকে ঠকাচ্ছি। ঠকাচ্ছ? ঠকাচ্ছ মানেটা কি? আমার আর অনিশের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। ও একদম ওরকম নয় যেটা তুমি ভাবো, আর না আমি ওরকম যেমনটা তুমি ভাবো। তুমি 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 মিথ্যে বলছো না?
তুমি সত্যি বলছো না, তাই না? দেখো, এরকম যদি কিছু থাকতো তাহলে অনিস তোমার বিয়ে আমার সঙ্গে কেন করাতো? সেটাই তো ওর চাল ছিল। ওর চাল ছিল যে তোমার সঙ্গে বিয়ে দিয়ে ও আমার সঙ্গে সে সব কিছু করে যাবে, যে অধিকারটা শুধু শুধু একটা স্বামীর থাকে। কিন্তু এটা সত্যি ছিল যে আমি প্রথমে তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু কিন্তু সত্যি বলছি প্রকাশ, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমি একেবারে বদলে গেছি। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। এগুলো শুধু শুধু তোমার ভালো মন আর তুমি একটা ভালো মানুষ বলেই হয়েছে প্রকাশ। আমি আর পারছি না, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। অথবা অথবা তুমি আমাকে মেরে ফেলো, আমায় মেরে ফেলো প্রকাশ। একটা রাস্তা আছে, দেখো, আমি কথা বলবো অনিশের সাথে, অনিশকে আমি বোঝাবো। দেখো, হতে পারে আমার বোঝানো তো বুঝে যাবে। না প্রকাশ, না, ওই মানুষটাকে বদলানোর চেষ্টা করাই বৃথা হবে প্রকাশ। ও শোধরাবে না, ও শোধরাবে না। আমাদের একবার চেষ্টা করতেই হবে। অনিশ মোনাকে ভুলে যাও, যাতে বন্ধু হিসেবে আমি তোমাকে যতটুকু সম্মান করি সেটুকু বেঁচে থাকে। আমার টাকায় বেঁচে থাকা ভিখারি আজকে আমারই কেবিনে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছিস? ভিখারি হুমকি দেয় না। ভালো হবে তুমি সেই পর্যায়টায় যেও না যেখানে মনুষ্যত্ব শেষ হয়ে হিংসার পথ শুরু হয়। প্রকাশ, সারা দেশে আমার ব্যবসা ছড়িয়ে আছে, আর তোর মতো হুমকি দেওয়ার লোক আমি রোজ পাই। আর রইল অধিকারের প্রশ্ন, তো মোনার ওপর না তোর অধিকার ছিল, আছে, আর না কখনো থাকবে। টাকা চাই তো তোর, যত টাকা চাস নিয়ে নে, আর আমাদের দুজনের রাস্তা থেকে সরে যা। অনিশ, মোনা আমার ওয়াইফ, ওকে আমি ছেড়ে দিতে পারবো না। মোনা তোর বউ ঠিকই, কিন্তু গলায় মঙ্গলসূত্র আমার নামের পড়ে, ওর সিঁথিতে সিঁদুর আমিই পরিয়েছি। দুদিন আছে তোর কাছে, সরে যা আমাদের রাস্তা থেকে তুই, না হলে তোকে সরানোর 1000টা রাস্তা জানা আমার। তাহলে তুই আমার কথা শুনবি না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই কর, আর যেটা আমার ভালো মনে হয় সেটা আমি করব। আসছি মোনা, সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। আমি নিজের মিটিংটা শেষ করে সকালের মধ্যে চলে আসবো। বাই বাই। তুমি তুমি এখানে কি করছো? সেটাই যেটা সবসময় করতে আসি। নিজের মাথা থেকে এবার এসব বার করে ফেলো যে আমাদের মধ্যে এবার কিছু হতে পারে। প্রকাশ বাড়িতে নেই, তুমি এভাবে বাড়ির ভিতরে আসতে পারো না। চুপচাপ চলে যাও, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করবি তুই? হ্যাঁ, তখন না চিৎকার করবি। আমি আমার লোককে দিয়ে ফোন করিয়ে ওকে বাইরে পাঠিয়েছি। আজকে রাতে আমি আর তুই একটাই বিছানায়, আর কেউ না। অনিশ, ভালো হবে না বলে দিচ্ছি।
অনিশ সরো। মোনা, মোনা, প্রকাশ, অনিশ ছাড়ো আমাকে, ছাড়ো আমায়। মোনা, দরজা খোলো মোনা। প্রকাশ, অনিশ, প্রকাশ এই শয়তানটা, দেখো এই শয়তানটা আমাকে জোর করছিল। শেষ পর্যন্ত তোর আসল চেহারাটা দেখিয়েই দিলি। ভালো করেছিস যে তুই নিজে এখানে এসেছিস। দেখ প্রকাশ, এসব এরকমই চলবে। আমাদের সবার ভালো তাতেই হবে যাতে আমরা নিজেদের মুখ বন্ধ রাখি আর লাইফ এনজয় করতে থাকি। এই যে আমি ওর সাথে এসব করছি, এমনি করছি না। কি চাই তোর? টাকা, প্রপার্টি? বল কি চাই তোর? আরে এত দেবো তোকে, সারা জীবন অ্যাশ করতে থাকবি। তোর এত বড় সাহস! ছাড়, ছাড় প্রকাশকে। অনিশ, অনিশ, মোনা, এ তো মারা গেছে। প্রকাশ, আমি আমি জেনে বুঝে করিনি প্রকাশ, সত্যি বলছি। তুমি তুমি কিচ্ছু করনি, তুমি কিছু কিছু করনি। সব ঠিক আছে। আমি আমি আমিও লাস্টটার একটা ব্যবস্থা করছি। দাদা, নুনের প্যাকেট পাওয়া যাবে? ছোটু, দাদাকে একটা নুনের প্যাকেট দাও। একটা না, 100টা চাই। 100টা প্যাকেট? হ্যাঁ, 100টা। সামনের দোকান থেকে নিয়ে নিন। দাদা, 100 প্যাকেট নুন পাওয়া যাবে? পাওয়া যাবে। কি করছো? যদি কেউ জানতে পেরে যায় তাহলে? কিভাবে কেউ জানতে পারবে? আমরা সবকিছু তো ভালো মতো দেখেছি, আর নুনও তো ঢেলেছি, আর কোনো প্রমাণও তো আমরা রাখিনি। আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না। কে এলো? পুলিশ? ও অন্য কেউ হবে। প্রকাশ, প্রকাশ, মোনা, মোনা, এটা বৌদি। প্রকাশ, বৌদি, তুমি এত সকালে? তোমাকে ফোনে না পেয়ে আমি চলে এলাম। এত সকালে কি হয়েছে? অনিশ এসেছিল। অনিশ? না বৌদি। কাল রাত থেকে অনিশের কোনো খোঁজ পাচ্ছি না। সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু ওর কোনো খবর পাইনি। ফোন করে যাচ্ছি, রিংও হচ্ছে, কিন্তু ও কোনো আনসারই দিচ্ছে না। আমাদের কাছেও ওনার ফোন আসেনি। কি হয়েছে? বৌদি, তুমি চিন্তা করো না। অ্যাকচুয়ালি তুমি তো জানোই যে ও সবসময় কিছু না কিছু মিটিং এর জন্য ব্যস্ত থাকে। ও হতে পারে কোনো ফোন এসেছিল আর ওর সাথে সাথে মিটিং এ চলে গেছে। অ্যাটলিস্ট ফোনটা তো ধরবে বলো। সাইলেন্টে রেখে ভুলে গেছে হয়তো। যখনই আপনার মিসড কল দেখবে আপনাকে কল করে নেবে। বৌদি, তুমি টেনশন করো না, আমি গিয়ে দেখছি। দেখা হলেই আমি তোমার সাথে প্রথমে কথা বলাবো। বৌদি প্লিজ, তুমি চিন্তা করো না, আর তুমি বাড়িতে যাও। থ্যাংক ইউ। মোনা, বৌদি আবার পুলিশকে ফোন করবে না তো? আমার মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। আর আমি না ওই হানিমুনের প্যাকেজটা ক্যান্সেল করিনি। আজকে সন্ধ্যার ফ্লাইট। চলো রেডি হই।
পাসপোর্ট? তুমি তোমার জিনিসগুলো সাবধানে রাখো না কেন? তাড়াতাড়ি খোঁজো। বৌদি, ওই আমরা তো অনিশকে খুঁজতে যাচ্ছ তো? ব্যাগ প্যাক করে জিনিসপত্র নিয়ে তোমরা অনিশকে খুঁজতে যাচ্ছ? কোথায় আমার অনিশ? বলো, কোথায় আমার অনিশ? বৌদি, ওই আমরা কি করে জানবো? তুই জানিস না? আমি বলছি। চল ভিতরে। স্যার, এটা কি? এরকম অনেকগুলো প্যাকেট তোর বাড়ির বাইরে ডাস্টবিনে পড়ে আছে। এত নুন কি কাজে? স্যার, আমি তো জানি না। তুই জানিস না? তোর বাড়ির বাইরে যে দোকানদার আছে সেও তো তোর কথাই বলেছে আমাদের। স্যার, এরকম কোনো ব্যাপার নেই স্যার। মিথ্যে। শুনুন ইন্সপেক্টর, সকালবেলা যখন এদের বাড়ি থেকে বেরোই তখন আমি হাতে ইরিটেশন ফিল করি। আমি সেটা টেস্ট করে বুঝতে পারলাম ওটা নুন। আমি চারদিকটা ভালো করে দেখি, তখন দেখি যে আমার হাতে যে নুনটা লেগেছে সেটা এদের দরজা থেকে লেগেছে। আর ইন্সপেক্টর, আপনি নিজেও তো দেখলেন যে বাইরে নুন ছড়িয়ে রয়েছে, যার ওপর গাড়ির টায়ারের দাগ রয়েছে। ইন্সপেক্টর, জিজ্ঞাসা করুন এদের যে এই নুন আর গাড়ির টায়ারের দাগ কোথা থেকে এলো। স্যার, আমি সত্যি বলছি। চুপ! এক্ষুনি সব জানা যাবে। বাড়ির তল্লাশি নাও। আমরা এতগুলো নুন কেন কিনবো? আমরা কি করবো এতগুলো নুন কিনে ইন্সপেক্টর? এক্ষুনি বোঝা যাবে সেটা। স্যার, ভেতরে মেঝেতে অনেক নুন পড়ে রয়েছে। স্যার, ওটা আমার হাত থেকে পড়ে গেছে হয়তো স্যার। হাত থেকে পড়ে গেছে? হ্যাঁ? আর যদি একটাও মিথ্যে কথা বলিস তাহলে এত মারবো যে আর কথাই বেরোবে না মুখ থেকে। বল অনিশ কোথায়? বল। আমি বলছি ইন্সপেক্টর, আমি মেরেছি অনিশকে। মেরে ফেলেছিস? কেন মেরেছিস তুই আমার অনিশকে? কেন কেন? এটারই যোগ্য ছিল। ওই শয়তানটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার বিয়ের পরেও আমাকে ছাড়েনি। আমার স্বামীর সামনেও আমাকে অপমান করেছে। সেই জন্য মেরে ফেলেছি ওকে। নিয়ে চলো ওদের। ভুল করে হলেও অপরাধ তো অপরাধ, অজান্তে হলেও অনিশকে খুন করে প্রকাশ আর মোনা আইন নিজেদের হাতে তুলে নিয়েছিল। অজান্তে ঘটা এই অপরাধের বদলে মোনা আর প্রকাশ জয়ার সঙ্গে এ ব্যাপারে কথাও বলতে পারত, অথবা তারা পুলিশকেও অনিশের ব্যাপারে বলতে পারত, কিন্তু তারা এরকম করেনি। অনেক সময় আমরা অপরাধকে লুকোনোর জন্য অজান্তেই সেই অপরাধের শিকার হয়ে তার ভাগীদার হয়ে পড়ি। আদালত ৩০২ ধারা অনুযায়ী অনিশকে খুন করার অপরাধে মোনাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। প্রকাশের মিথ্যে বলা আর পুলিশকে বিভ্রান্ত করার অপরাধে ২ বছরের কারাদণ্ড হয়। নিজের লোভের কারণে মানুষ আর সম্পর্ক নিয়ে খেলা করার পরিণামে অনিশকে নিজের জীবন দিতে হলো। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সম্পর্কের মর্যাদা বজায় রেখেই তার মধ্যে খুশি খুঁজতে হবে, না হলে হয়তো একদিন সম্পর্কের ওপরে মানুষের বিশ্বাসই চলে যাবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।